আমাদের পক্ষদল বলে গিয়েছেন জাতীয় ঐক্যের কথা। সেই জাতীয় ঐক্য কিভাবে আসে সেটি আমরা 1971 সালে দেখেছি। মাননীয় সভাপতি, 1971 সালে কিছু ধর্মান্ধ ব্যক্তি রাজাকার আলবদর বাহিনীর সদস্য হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছিল এবং সেই সময়ও তারা প্রচার করার চেষ্টা করেছিল আমাদের কাম্য রাষ্ট্র ব্যবস্থা নাকি হিন্দু রাষ্ট্র ব্যবস্থা। মাননীয় সভাপতি, সেই সময়ে আমাদের তরুণ প্রজন্ম কার প্রতি উদ্বুদ্ধ হয়েছিল? আমাদের তরুণ প্রজন্ম গণসঙ্গীত শুনেছিল, দেশাত্মবোধক গান শুনেছিল এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার শুনেছিল বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। মাননীয় সভাপতি, সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চা সে সময় এমন প্রকটভাবে ছড়িয়ে পড়েছিল, তরুণ প্রজন্ম ধর্মান্ধ দিকে আর যেতে পারেনি। মাননীয় সভাপতি, সে সময় ধর্মকে ব্যবহার করা যায়নি একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য। মাননীয় সভাপতি, আজকের এই সমাজে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যেটিই বলুন, পড়াশোনার চাপে হোক, সামাজিক চাপে হোক, আজকে আমরা সাংস্কৃতিক চর্চা থেকে অনেক বেশি বিচ্যুত হয়ে গিয়েছি। এবং এ কারণে সাংস্কৃতিক চর্চা যখন আমাদেরকে বহুত্ববাদ শেখায়, যখন আমাদেরকে শেখায় ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, মাননীয় সভাপতি, সেই অবস্থায় আজকে আমরা একটি বাধাপ্রাপ্ত জায়গায় রয়ে গিয়েছি। আমরা দেখতে পাই এই চর্চা না থাকার কারণে আজকে আমরা পিছিয়ে যাচ্ছি, তরুণ প্রজন্ম ক্রমে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজ থেকে। সুতরাং ইতিহাস যখন সাক্ষ্য দেয় সামাজিক সচেতনতার গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চার প্রতি, সেক্ষেত্রেও সামাজিক সচেতনতা কিভাবে জঙ্গিবাদী অপতৎপরতা রোধ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে পালন করতে পারে, সেটি আমাদের সামনে একেবারেই প্রতীয়মান হচ্ছে। সুতরাং সার্বিকভাবে আজকে ধর্মীয় প্রতিষ্ঠান বলুন, সামাজিক প্রতিষ্ঠান বলুন, সকলের ক্ষেত্রে এই সচেতনতাই সবচেয়ে বেশি কাম্য একটি উপায় হিসেবে আবির্ভূত হয়। প্রস্তাবটি আজকে এই বিতর্কের মঞ্চে গ্রহণযোগ্য। ধন্যবাদ। এবার আমরা শুনব রাজশাহী মেডিকেল কলেজের মোহাম্মদ হাসিবুল আসিফ। তিনি বিষয়বস্তুর বিপক্ষে বলবেন। প্রায় 800 বছর ধরে এই বাংলায় হিন্দু এবং মুসলমানদের সমাজে পাশাপাশি অবস্থানের ফলে যুগে যুগে তৈরি হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির একটি প্রতিচ্ছবি। পক্ষদলের দ্বিতীয় বক্তার কথা অনুসারেই বলছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা দেখেছি ঈদ হলে সনাতনী ধর্মাবলম্বীরাও একটি বড় উৎসব হিসাবে পালন করে, আর এখানে পূজা মণ্ডপের বাইরে দাঁড়িয়ে শত শত মুসলমানও আতশবাজি দেখে আনন্দ নেয়। আবার এখানে আজানের ধ্বনি উচ্চারিত হলেই পূজার সময় ঢাকঢোলের আওয়াজ কমে যায়। তাহলে এই কোটি টাকার প্রশ্নটি হচ্ছে, আজ 2016 সালে দাঁড়িয়ে যখন সমাজের সব ধরনের মানদণ্ডে উন্নতির সূচক দেখা যাচ্ছে, তখন এই সাম্প্রদায়িক সম্প্রীতি কি হুট করেই ভেঙে গেল এবং জাতিগত 10-15 বছরেই কি রাতারাতি অসচেতন হয়ে জঙ্গিবাদী তৎপরতায় লিপ্ত হয়ে গেল? না মাননীয় সভাপতি, নাকি কোনো স্বার্থান্বেষী দল আড়ালে থেকে আজকে রাজনৈতিক স্বার্থকে উদ্ধারের অভিপ্রায়ে সম্পূর্ণভাবে বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা করেছিল? সেই প্রশ্নের জবাব প্রথম দুই বক্তা যখন দিতে পারেনি, তৃতীয় বক্তার কাছে রেখে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি, যার বিষয় শুধুমাত্র সামাজিক সচেতনতাই পারে জঙ্গিবাদী অপতৎপরতা রোধ করতে বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রশ্ন যখন জঙ্গিবাদী অপতৎপরতা রোধ নিয়ে, তখন তার চিকিৎসা দুইটিভাবে সম্ভব। একটি হচ্ছে প্রতিরোধ বা প্রিভেন্টিভ, যেইটার ভেতরে, যেই বৃত্তের বলয়ের ভেতরেই পক্ষদলের প্রথম দুই বক্তা বক্তব্য রেখে গেলেন, কিন্তু দ্বিতীয়টির ব্যাপারে তারা একবারও কথা বললেন না, যেটি হচ্ছে প্রতিকার বা কিউরেটিভ চিকিৎসা। এবং এই ক্ষেত্রেই দরকার একটি দেশের সব ধরনের রাষ্ট্রীয় পর্যায় থেকে, আইনের সুশাসন থেকে এবং একই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক সমন্বয়ের, এবং শুধুমাত্র সামাজিক সচেতনতা একা সেখানে কিছুই করতে পারবে না। মাননীয় সভাপতি, আমরা যদি হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহকে যাচাই করতে যাই, তাহলে দেখতে পাবো তারা প্রতিটি হত্যাকাণ্ডই পূর্ব পরিকল্পিতভাবে নীল নকশা সাজিয়ে একটি সচেতন সমাজের ভেতরে হেঁটে ঘটিয়ে চলে যাচ্ছে, যার ফাঁকফোকরটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর। সেখানে সমাজ সচেতন থেকেও কিছু করতে পারছে না। আজকে সচেতন সমাজকে আমরা দেখেছি সেই 1/11-এর সময় আমেরিকায় 3000টি প্রাণকে 19টি জঙ্গির বিপরীতে ঝরে যেতে। আমরা দেখেছি আমাদের দেশে সর্বশেষ মাঝখানে সব ঘটনাকে যদি আমরা পার করে চলেও আসি, মাত্র 7 জন জঙ্গির কাছে গুলশানের মতন একটি কূটনৈতিক এলাকাতে 20 জনের মৃত্যুর পেছনে দায়ী হওয়ার জন্য। তাহলে আমাদের কথা হচ্ছে, এরকম একটি সমাজকে যদি সমাজে সচেতনতা দিয়েই আজকে জঙ্গি তৎপরতার বিপরীতে দাঁড় করানো সম্ভব হতো, তাহলে প্যারিসের সমাজ, মিউনিখের সমাজ, ব্রাসেলসের সমাজ, অরল্যান্ডোর সমাজে কেন তা সম্ভব হয়নি? পক্ষদলের তৃতীয় বক্তা বলে যাবেন। মাননীয় সভাপতি, জঙ্গিবাদী অপতৎপরতার প্রভাব বিস্তারের পেছনে যদি আমরা ঘাটতে চাই, আমরা দেখতে পাবো যেই কয়জন জঙ্গি গুলশান হামলার সাথে সম্পর্কিত ছিল, তাদের প্রায় বেশিরভাগেরই পিতামাতা সচেতন বলেই তাদের নামে জিডি করেছিল থানায়, কিন্তু তখন তা এতখানি
নজর কাড়েনি। কিন্তু আজকে দেখছি আজ র্যাব প্রতিটি মোবাইলে SMS পাঠাচ্ছে যে কে কে নিখোঁজ আছে তা যেন তাদেরকে জানানো হয়। আমরা দেখছি হ্যালো সিটি নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে জঙ্গি তৎপরতা তাদের জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি 388 জন নিখোঁজ ব্যক্তির পিছনে পুলিশ সারাদিন লেগে রয়েছে, তারা কে কোথায় রয়েছে তা কেন আগে করা হয়নি, কেন আজকে করা হচ্ছে? কারণ আজকে পুলিশ প্রশাসন এটাতে একমত হতে পেরেছে যে শুধুমাত্র সামাজিক সচেতনতা দিয়ে এই বিকট সমস্যাকে সমাধান এখন করা যাচ্ছে না, আর তারা অনুভব করতে পেরেছে সময়ের 1 অসময়ের 10 মাননীয় সভাপতি, আমরা বলতে চাচ্ছি 21 শতকের এই প্রতিযোগিতাটা হওয়া উচিত মেধা মনন আর সৃজনশীলতার, কিন্তু এই প্রতিক্রিয়াশীল জঙ্গিবাদী অপতৎপরতাটা আজকে জেগে উঠতে পারার পেছনে আরেকটি বড় কারণ হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কিছুটা ত্রুটি, যেখানে নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীর বৈষম্যহীন সমন্বিত শিক্ষা ব্যবস্থায় পড়া উচিত। কেন উচিত? কারণ আমাদের দেশের সাধারণ বৃত্তিমূলক কারিগরি এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা থাকায় তাদের ভবিষ্যতে এই কোমলমতি শিশুরা ভবিষ্যতে জাতীয় ঐক্যে পৌঁছাতে পারছে না, জাতীয় চেতনায় দ্বিধাবিভক্ত সমাজে পরিণত হচ্ছে, যার সমাধান সম্পূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত, কোনো সামাজিক সিদ্ধান্ত নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমরা আসবো আমাদের তৃতীয় বক্তার কাছে। বিষয়বস্তুর পক্ষে বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের জিহাদ আল মেহেদি। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মাননীয় সভাপতি, কোন কুঠার চেয়ে নজরুল চেয়েছিলেন আজকে সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে? বিদ্রোহী কবিতায় কবি স্বপ্ন দেখেছিলেন এমন একটি সমতার সমাজের, যে সমাজে থাকবে না কোনো অত্যাচারী, যে সমাজে থাকবে না কোনো নির্যাতিত মানুষ এবং যে সমাজে থাকবে না কোনো জঙ্গি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। আজকের বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শুধুমাত্র সামাজিক সচেতনতাই পারে জঙ্গিবাদী অপতৎপরতা রোধ করতে। সঙ্গত কারণেই বিষয়ের পক্ষে আমাদের সুদৃঢ় অবস্থান। নিজেদের এই অবস্থানকে আরও শক্তিশালী করার আগে আজকে বিপক্ষ দলের বন্ধুদের কিছু বিভ্রান্তিকর যুক্তিকে খণ্ডন করা যাক। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বিপক্ষের প্রথম বক্তা আসলেন এবং প্রথম বক্তা এসে বললেন আমরা নাকি শুধুমাত্র সংজ্ঞায়নটিকে সংকুচিত করে ফেলেছি। কখনোই না মাননীয় সভাপতি, আমরা সংকুচিত করিনি। আমরা শুধুমাত্র সংজ্ঞায়ন তাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য, সুস্থ বিতর্ক চর্চার সুবিধার জন্য বলেছিলাম। এককভাবে এই সময়ের প্রেক্ষাপটে এদেশে সবচেয়ে কার্যকর কোনটি, আজকে তারা বুঝতে ভুল করেছেন। মাননীয় সভাপতি, আজকে তারা বলছেন জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করবেন। আজকে তারা কোনো রূপরেখা দেখিয়ে যাননি এই সমূলে উৎপাটনটি কে করবে, কিভাবে করবে, কোন প্রক্রিয়ায় করবে, কত দিনের ভিতরে করবে, কারা করবে, কোনো রূপরেখা দেখিয়ে যায়নি। তারা বলেছেন আজকে জাতীয় এবং আন্তর্জাতিক ঐক্যের কথা। জাতীয় ঐক্যের কথায় আসি মাননীয় সভাপতি, যে জায়গায় বর্তমান ক্ষমতাসীন দল একটি বিরোধী দলকে বারবার আহ্বান করেছিল একটি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য, এবং তারা যখন জ্বালাও পোড়াও আন্দোলন করে জাতীয় ঐক্যটি কিভাবে হবে, আশা করি তৃতীয় বক্তা এসে সেই উত্তরটি দিয়ে যাবেন। আন্তর্জাতিক ঐক্যের কথা তারা বলেছেন, কিভাবে তারা আজকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দুই প্রেসিডেন্টকে হাতে হাত মিলিয়ে দেবেন, কেন তারা হাতে হাত মিলাবেন, সেই প্রশ্নের ব্যাখ্যাটি আজকে তাদের দিয়ে যেতে হবে। আজকে তারা বারবার বলেছেন জঙ্গিবাদের প্রতিরোধের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। লক্ষ্য করুন, আজকে তাদের দ্বিতীয় বক্তাই এসে বলছেন হ্যালো সিটি অ্যাপ হয়েছে, পুলিশ এসে নজরদারি করছে, পুলিশ খোঁজ খবর করে বের করছে, কল্যাণপুরে জঙ্গি আস্তানায় হামলার পরে 9 জনকে নিহত করা হয়েছে, হলি আর্টিজানে হামলার পর এত বড় একটি দুর্ঘটনাকে সমস্ত জঙ্গিকে নিশ্চিহ্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কি কি করলে আপনারা সন্তুষ্ট হবেন, সেই উত্তরটিও আপনার দিয়ে যেতে হবে। মাননীয় সভাপতি, আজকে তারা যে জায়গাতে বিতর্ক করেছেন তাদের বিতর্কের জায়গাটি একেবারে শেষ করে দিয়ে গেলাম। এবার আমাদের জায়গায় আসি। আমাদের বিতর্কটি ছিল খুবই সহজবোধ্য একটি জায়গায়। আমরা বলেছি জঙ্গিবাদ একটি সমস্যা, আমরা সবাই জানি। এই সমস্যাকে আমরা যদি প্রশমন এবং নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এই সময়ের প্রেক্ষাপটে সবচেয়ে কার্যকর কোন ভূমিকাটি, সেটি হচ্ছে সামাজিক সচেতনতা মাননীয় সভাপতি। কারণ রাষ্ট্র কিংবা পরিবার এককভাবে কারো পক্ষেই এই সমস্যাকে সমাধান করা সম্ভব নয়। যে কারণে আজকে তারা বুঝতে ভুল করেছেন, তারা বারবার আমাদের হ্যামারিং করছেন এটি বলে যে আমরা নাকি বলেছি একক প্রচেষ্টায়। আমরা কখনোই একক প্রচেষ্টার কথা বলিনি। মাননীয় সভাপতি, সামাজিক সচেতনতা কারা আনবে? পরিবার আনবে।
ধর্মীয় সুশিক্ষা আনবে, শিক্ষা ব্যবস্থায় সমতা আনবে, রাষ্ট্রীয় আইন নীতিমালা প্রভৃতির সার্বিক সমন্বয়ে পারে এই সময়ের প্রেক্ষাপটে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে। প্রথমেই আসা যাক সব স্তরের শিক্ষা ব্যবস্থার দিকে। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার কথা যদি হয়, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাটি হওয়ার কথা ছিল বহুমুখী, যেখানে জ্ঞান চর্চা হবে এবং জ্ঞান সৃষ্টি হবে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই মাননীয় সভাপতি? আজকে আমরা দেখতে পাই সিজিপি এর চাপে, অসম চাকরির প্রতিযোগিতার চাপে হাজার হাজার তরুণ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম বলেছিলেন, একমুখী ও পেশাদারী জ্ঞান চর্চা আমাদের তরুণদের মনস্তত্ত্বে একটি ব্যাপক পরিবর্তন আনছে। দেখুন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা মঞ্জুরি কমিশন যদি সচেতনভাবে এই সিদ্ধান্তটি নেয় যে প্রত্যেকটি কোর্সে প্রত্যেকটি শিক্ষার্থীকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির উপরে অবশ্য পাঠ্য একটি পড়াশোনা করতে হবে, একটি কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু তরুণদের মনে দেশাত্মবোধ জেগে উঠবে, যে দেশাত্মবোধ প্রতিরোধ করবে জঙ্গিবাদকে। মাননীয় সভাপতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রয়েছে কওমি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা এবং রয়েছে ইংরেজি ভার্সন, ইংরেজি মাধ্যম। যদি এককভাবে একটি অবকাঠামোগত উন্নয়ন করা হয়, যেখানে একজন কওমি মাদ্রাসায় পড়ুয়া যে ইতিহাস পড়ে বড় হবে, একজন স্কলাস্টিকায় পড়ুয়া শিক্ষার্থীও সেই একই ইতিহাস পড়ে বড় হবে, জঙ্গিবাদের মূল একেবারে গোড়া থেকেই তাহলে উৎপাটন করা খুবই সম্ভব এবং এটিই সবচেয়ে বেশি কার্যকর। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত সমাজস্থ প্রতিষ্ঠানগুলো আসলে কি কি? সমাজস্থ প্রতিষ্ঠান হতে পারে পরিবার, আইন, প্রচার মাধ্যম, সাংস্কৃতিক সংগঠন, শাসন ব্যবস্থা কিংবা প্রযুক্তি। আপনি লক্ষ্য করে দেখুন, এই সংগঠনগুলোর একটি অন্যটির সাহায্য ছাড়া আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটি একটি সমন্বিত পদ্ধতিতে কাজ করে বলে আজকে তারা হ্যালো সিটি অ্যাপের কথা বলেছেন। আজকে যদি আমি হ্যালো সিটি অ্যাপের মাধ্যমে তথ্যটি সরকারকে না দেই এবং জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করি, সরকার কিভাবে আমাকে সেই জঙ্গিবাদকে রোধ করবে? মাননীয় সভাপতি, শেষ করছি দুটি তত্ত্ব, সেই তত্ত্বের উদাহরণ এবং যথাযুক্ত ব্যাখ্যার মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে গেলাম সামাজিক সচেতনতাই পারে আজকে জঙ্গিবাদী অপতৎপরতা রোধ করতে। আধার চিরে আনবে আলো দেশের জনগণে, এক হয়ে আজ লড়ব মোরা দেশের প্রয়োজনে। মাননীয় সভাপতি, এ লড়াই জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের সচেতনতার, আর এই সামাজিক সচেতনতাই সফল করবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন। ধন্যবাদ। এবার আমরা যাব রাজশাহী মেডিকেল কলেজের শেষ বক্তা। বিষয়বস্তুর বিপক্ষে বলবে মাইসা সামিহা সেমন্তী। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোথাও কোনোভাবেই সামাজিক সচেতনতার গুরুত্বকে অস্বীকার করিনি, কিন্তু আজকের পুরো বিতর্কে আমাদের আপত্তি শুধুমাত্র এবং শুধুমাত্র আজকের বিতর্কের পূর্বেই যে শুধুমাত্র শব্দটি যোগ করা হয়েছে ঠিক সেইখানে। মাননীয় সভাপতি, তাদের ভাষ্যমতে আজকে সামাজিক সচেতনতার বোধিসত্ত্ব যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে রাতারাতি জঙ্গিবাদ দূর করতে পারত, তাহলে এক রাতেই পৃথিবীর সকল দস্যু রত্নাকর আজকে সাধু বাল্মীকিতে পরিণত হতো। আজকে সেই জঙ্গিবাদ নিরসনের জন্য যে আইনে কঠোর দণ্ড রয়েছে, যে প্রতিরক্ষা কৌশল, যুদ্ধ কৌশল রয়েছে, তার কোনো কিছুরই প্রয়োজন ছিল না। আজকে মধ্যপ্রাচ্যের সে সিরিয়া থেকে শুরু করে বাংলাদেশে জঙ্গিবাদ মাননীয় সভাপতি এক তুড়িতে সমাধান হয়ে যেত। কিন্তু মাননীয় সভাপতি, বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাননীয় সভাপতি আজকে তার জঙ্গি সমস্যাকে শুধুমাত্র একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালিয়েছেন। কিন্তু মাননীয় সভাপতি, একটি লক্ষ্য করুন, জঙ্গিবাদ শুধুমাত্র একটি সামাজিক সমস্যা নয়, সর্বাগ্রে এটি একটি রাজনৈতিক, এটি একটি ভূ রাজনৈতিক সমস্যা। মাননীয় সভাপতি, আজকে পৃথিবীর যে সকল অঞ্চলগুলোতে জঙ্গিবাদী অপতৎপরতা চলছে, সেই সকল দেশের অঞ্চল বিশেষে, যেমন নাম উল্লেখ করেই বলতে পারি মাননীয় সভাপতি, আজকে পাকিস্তানের ওয়াজিরিস্তান কিংবা সিরিয়ার রাকা কিংবা আলেপ্পো, এই শহরগুলোতে এই জঙ্গি সংগঠনগুলির প্রতি মানুষের প্রত্যক্ষ জনসমর্থন রয়েছে। আজকে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ আলাদা। মাননীয় সভাপতি, আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে বহু ধর্মের অনুসারী মানুষের নিজস্ব ধর্মটি হচ্ছে প্রেম ধর্ম, এবং মাননীয় সভাপতি, এখানে জঙ্গি সংগঠনের প্রতি সমর্থন দূরের কথা, আজকে তারা যে সচেতনতা অভাবে কথা বলছেন, কিন্তু মাননীয় সভাপতি আমরা আজকে দেখতে পাই যে সচেতন পিতামাতারা তার জঙ্গি সন্তানের লাশ পর্যন্ত প্রত্যাখ্যান করেন। কাজেই আবার পক্ষ দলের কাছে বিনীত প্রশ্ন থাকবে যে এরকম একটি সচেতন, নির্বিরোধী, একটি নির্বিবাদ বাঙালি সমাজে জঙ্গির বীজ বপিত হলো কখন? মাননীয় সভাপতি, সেই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে একটু পিছনে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এদেশে যে জঙ্গিবাদের আগমন, সেটা আন্তর্জাতিক জঙ্গিবাদেরই সম্প্রসারণ, এবং সেটা এসেছিল সে আফগান ফেরত মুজাহিদদের হাত ধরে। বাংলা ভাই কিংবা শাহ আব্দুর রহমানের মতো জঙ্গি নেতারা যখন একের পর এক বোমা হামলা চালিয়ে এদেশের নিরীহ মানুষ থেকে শুরু করে বিচারক পর্যন্ত হত্যা করেছেন, তখনও প্রশাসনের টনক নয়নি, এবং এটা পুরোটাই সম্ভব হয়েছিল তৎকালীন প্রশাসনের কিছু অংশের প্রত্যক্ষ মদদের ফলে। মাননীয় সভাপতি, কাজে মাননীয় সভাপতি, সেই সময় যদি রাজনৈতিক সিদ্ধান্তটি সঠিক সময় নেওয়া যেত, ঠিকই কিন্তু এই জঙ্গি সমস্যা অঙ্কুরে বিনষ্ট করা সম্ভব ছিল। আজকে আমাদের দেশে
জঙ্গি বিরোধী গণমানুষের সচেতনতা রয়েছে, কিন্তু যে রাজনৈতিক সচেতনতা, যে রাজনৈতিক ঐক্য, সেটি নেই। আজকে দেশের বড় বড় মাথারা কি বলছেন, যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য দুটি উপাদানের প্রয়োজন রয়েছে, একটি হচ্ছে গণমানুষের ঐক্য এবং অপরটি হচ্ছে রাজনৈতিক ঐক্য। তারা আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে জাতীয় ঐক্য কিভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা উত্তর দিয়ে দিলাম যে যেদিন এই দুটি উপাদানের সম্মিলন আমরা পাবো, অর্থাৎ গণমানুষের ঐক্য এবং রাজনৈতিক ঐক্য, সেদিনই এদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে বাংলাদেশ সরকার জঙ্গিবাদ নিরসনের জন্য 0 টলারেন্স নীতি ঘোষণা করেছে। তারা কিন্তু শুধুমাত্র সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে বসে নেই। কিন্তু মাননীয় সভাপতি, এখানেই থেমে গেলে কিন্তু আমাদের চলবে না, করণীয় রয়েছে আর অনেক কিছুই। লক্ষ্য করুন, আজকে বাংলাদেশের জঙ্গিবাদ নিরসন সহ যে কোনো জটিল অবস্থা মোকাবেলার জন্য যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে, সেটি শুধুমাত্র হাতে কলমে রয়েছে, তার কার্যকারিতা এখনও প্রশ্নবিদ্ধ। মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশের জঙ্গিদের সাথে যে আন্তর্জাতিক জঙ্গিদের সম্পর্ক, সেটা শুধুমাত্র কোনো তাত্ত্বিক সম্পর্ক নয়। আজকে অস্ত্র, প্রশিক্ষণ, অর্থের যোগান সব কিছুতেই যোগসূত্র রয়েছে এবং মাননীয় সভাপতি, এই যোগসূত্র খুঁজে বের করার দায়িত্ব কার? অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর। এবং এই জন্য বাংলাদেশের প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনী, অর্থাৎ পুলিশ, র্যাব, সোয়াট, আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, সবার মধ্যে একটি সমন্বিত ইন্টেলিজেন্স শেয়ারিং ব্যবস্থা থাকতে হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, 2রা জুলাই হলি আর্টিজানের হামলা মোকাবেলায় বাংলাদেশের প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়ন যে অপারেশনটি চালিয়েছিল, সেটির সফলতায় আমরা বহু হতাশার মধ্যে আশা আলোটি দেখেছিলাম। কিন্তু একই সাথে আমরা এই সত্যটি উপলব্ধি করতে বাধ্য হয়েছিলাম যে ঢাকার মতো একটি জনবহুল, একটি জনগুরুত্বপূর্ণ শহরে মাননীয় সভাপতি কোনো কমান্ডো বেস করে ওঠেনি। মাননীয় সভাপতি, আজকে জঙ্গিবাদ নিরসন করতে হলে শুধু সামাজিক সচেতনতা, সেই বোধিসত্ত্বই কাজে লাগবে না। আজকে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসনিক এই সিদ্ধান্তগুলি সমন্বয় করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা জাতীয় ঐক্যের জায়গায় পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জঙ্গিবাদ নিরসন কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ পক্ষে এবং বিপক্ষে আলোচনা শুনলাম। পক্ষে বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল এবং বিপক্ষে বলল রাজশাহী মেডিকেল কলেজের বিতার্কিকরা। আমার মনে হয় যে এখন আমরা একটা যুক্তি খণ্ডন পর্বে প্রবেশ করব এবং এই পর্বে আমি প্রথমে আহ্বান জানাবো পক্ষের দলনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের দলনেতা জিহাদ আল মেহেদিকে। যে আধারে প্রথমেই ছিলাম, সেই আধারেই আছি। আজকে 3জন বক্তা তাদের বক্তব্য এত বেশি অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছেন যে তারা নিজেরাও কোনো আলো দেখতে পাচ্ছেন না। মাননীয় সভাপতি, যুক্তিখণ্ডন পর্বে আসি। আজকে দ্বিতীয় বক্তা